আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই গত ক্লাসেরই পার্ট বি নিয়ে আলোচনা করব। কেন পার্ট বি নিয়ে আলোচনা করব? কারণ গত ক্লাস রেকর্ড করতে করতে আমাদের কেটে গিয়েছিল। আমি বুঝতেই পারিনি, আমি পুরো লেকচার দিয়ে গেছি, কিন্তু পরবর্তীতে দেখছি যে ওই 30 মিনিটের পরে রেকর্ড হয় নাই। তাই আর কি পার্ট বি নিয়ে আলোচনা করতে হবে। চলো আমরা এই অংশটা নিয়ে আলোচনা করি। পার্ট বি। ঠিক আছে, আমরা গত ক্লাসে চতুর্ভুজের যা যা বৈশিষ্ট্য আছে সেগুলো দেখেছিলাম, এবং আরেকটা জিনিস দেখেছিলাম যে বিভিন্ন ধরনের চতুর্ভুজ, বিশেষ কিছু চতুর্ভুজ ছিল। তো সেখান থেকে আমরা আজকে কী নিয়ে আলোচনা করব বলো তো? আমরা আজকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম কাজ হবে একটা আয়তক্ষেত্র আঁকিয়ে ফেলা। আয়তক্ষেত্র কাকে বলে? যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কোণগুলো সমকোণ। তাকে আমরা নর্মালি কি বলি বলো তো? আয়তক্ষেত্র বলে থাকি। এই বাহু সমান এবং সমান্তরাল, এই বাহু সমান এবং সমান্তরাল, একে আমরা কি বলি? একে আমরা আয়তক্ষেত্র বলি। আসো এবার আমরা কি করব বলো তো? এবার আমরা এখান থেকে এই দুই, আমরা জানি কর্ণ কাকে বলে? বিপরীত শীর্ষদ্বয় যোগ করলে যা পাই আমরা তাকে কর্ণ বলে থাকি। কর্ণটা আঁকিয়ে নিলাম। এবার আসো, এই যে এই আয়তক্ষেত্রের এই বাহু আর এই বাহু, মানে এই বাহু আর এই বাহু অবশ্যই সমান। তাহলে এই বাহুর দৈর্ঘ্য এ হলে এই বাহুর দৈর্ঘ্যও এ হবে, তাই না? আচ্ছা, আর এই বাহু সমান, তাহলে এই বাহুর দৈর্ঘ্য ধরো আমি বি ধরলাম, তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত হবে? এই বাহুর দৈর্ঘ্যও বি হবে। এতটুকু বুঝতে পেরেছো? এতটুকু যদি বুঝতে পারো, আচ্ছা ক্লিয়ার। আমরা জানি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল জানি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, এটা আমরা জানি। দেখো তো, এই কর্ণটা আঁকার কারণে এই চতুর্ভুজটা দুইটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়েছে না? তাও আমরা কি বলতে পারি না? আমরা জানি, বা আমরা জানি যে কোনো চতুর্ভুজের কর্ণ, একটি কর্ণ ওই চতুর্ভুজকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। তার মানে এই ত্রিভুজ ক্ষেত্রের যে ক্ষেত্রফল, এই ত্রিভুজ ক্ষেত্রের যে ক্ষেত্রফল, দুটা ক্ষেত্রফল কি? দুটা ক্ষেত্রফল সমান। তো আসো যে কোনো একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করি। মনে করো এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব, তো নামকরণ করে দিই। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এখান থেকে শুরু করবা, যে কোনো একটা শীর্ষ নিবা, সেখান থেকে হয় ক্লকওয়াইজ যাবা অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যাবা। ঠিক আছে, তাহলে দেখবা পুরো চতুর্ভুজের ক্ষেত্রফলটা মানে নামকরণ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখন কোন ত্রিভুজ নেব? এ বি ডি, এই ত্রিভুজ নেব। ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো তো? ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমির মান কত দেখো তো? ভূমির মান এ, আর বিটা তো এর উপরে লম্ব, তার মানে এটাই উচ্চতা, তার মানে বিটা হচ্ছে উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু এ ইন্টু বি। আচ্ছা, টোটাল চতুর্ভুজ দেখো তো। এখানে তোমাকে একটা জিনিস আমি লক্ষ্য করতে বলবো, সেটা হচ্ছে যে দেখো, এই এই চতুর্ভুজের ক্ষেত্রফল আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান। তার মানে এই এই দুইটা চতুর্ভুজের এই মানে সরি ভাই, আমার কথা খেয়াল করো। এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তার মানে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, তাই না? যেহেতু সমান, তার মানে আমরা বলতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল দুইবার যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলো তো? এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল তো সমান, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে 2 লিখবা, তারপরে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা তাই লিখে দেবা, হাফ ইন্টু ভূমি ইন্টু কী বলো তো? উচ্চতা। বুঝতে পেরেছো? তারপরে এখানে মনে করো এইটা ওই ত্রিভুজটার ক্ষেত্রফল ছিল। আসো এবার আমরা ক্যালকুলেশন করি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে লিখতে পারবো এখানে হাফ, এখানে এ, এখানে বি। তাহলে এই দুই আর এই দুই কী হবে বলো তো? এই দুই আর এই দুই কাটাকাটি চলে যাবে না? এই দুই আর এই দুই কাটাকাটি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ ইন্টু বি। এই এটার নাম কি ছিল বলো তো? এটা ছিল হচ্ছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এটা কি ছিল? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আর বিটা কি ছিল বলো তো? বিটা ছিল প্রস্থ। এতটুকু বুঝতে পেরেছো? তার মানে আমরা বলতে পারবো এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য প্রস্থ দিলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবা। একটা কথা এটা বলে দেয় না যে দৈর্ঘ্যটা প্রস্থের উপরে লম্ব, বলে দেয় না মানে ওটা ওটা ভেবে নাই যে ওটা তুমি জানো।
দৈর্ঘ্যটা প্রস্থের উপরে অলওয়েজ লম্ব হবে, মানে প্রস্থটা দৈর্ঘ্যের উপরে অলওয়েজ লম্ব, মানে দৈর্ঘ্য আর প্রস্থ লম্ব হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, আমরা কি বের করলাম দেখো তো, আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, প্রস্থকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। দেখো তো এখানে আরেকটা কাজ আমরা করতে পারি না? আসো আমরা করি। মনে করো এখানে আমরা একটা আয়তক্ষেত্র নিলাম। এই আয়তক্ষেত্রের এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা কি শীর্ষ। এই শীর্ষের নাম এ, এটা বি, এটা সি, এটা ডি। এটা এই শীর্ষের মনে করো এই যে এটা দৈর্ঘ্য বরাবর এ, এটা যেহেতু এ, এটাও হবে কি এ, এটা বি ধরলাম, তাহলে এটা বি হলে এটাও হবে বি। ওকে, এখন আমরা এই 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 যে এই আয়তক্ষেত্র এর পরিসীমা বের করব। আমরা পরিসীমা কি জানি বলো তো? পরিসীমা হচ্ছে যে চারটা বাহুর যোগফল। চতুর্ভুজের পরিসীমা মানে চতুর্ভুজের চার বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমা হলে তো ত্রিভুজের তিন বাহুর যোগফল হইতো। তাহলে পরিসীমা এখন আমরা কি করব? চারটা বাহু যোগ করব। দেখো তো একটা বাহুর দৈর্ঘ্য কত? এ, তারপরে দেখো এ, তারপরে কত? বি, বিশেষ, তারপরে কত? আবার এ গেছে, তারপরে কত? বি, এখানে হবে বি। তাহলে এখানে কত হয়েছে? এ দেখো এটা হবে বি। তাহলে কত হইলো বলো তো? 2a যোগ 2b। তাহলে এখান থেকে কত হইলো? 2 ইন্টু এ যোগ বি। এটাকে যদি আমরা কথায় লিখতে চাই, বুঝছো, এটাকে কথায় লিখলে লিখতে পারবো 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। আশা করি তুমি বুঝতে পেরেছো, তাই না? এটা হচ্ছে আমাদের সেই সূত্র। এবার আসো, আমরা পরিসীমা নিয়ে কাজ করলাম। এখন আমরা কর্ণ দেখেছি না, যে চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত শীর্ষদ্বয় যোগ করলে আমরা কর্ণ পাই। এখন আমরা সেই কর্ণটাই নির্ণয় করব, বুঝছো? আসো কর্ণটা নির্ণয় করে ফেলি। এটা একটা কর্ণ, এটা অবশ্যই কি বলো তো? এটা অবশ্যই একটা কর্ণ। দাঁড়াও, এটা অবশ্যই কি একটা, এটা অবশ্যই একটা কর্ণ। এখন আমরা এই কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করব। দেখো তো, দেখো তো এই কর্ণটা কি করতেছে? এখানে দুটো সমকোণী ত্রিভুজ গঠন করতেছে না? চতুর্ভুজের কর্ণ এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, মানে আমরা এখানে যেটা বলতে পারবো, দেখো তো এই যে এই কর্ণটা এটা যেমন চতুর্ভুজের কর্ণ, এটা কি চতুর্ভুজের কর্ণ, এটা একইভাবে সমকোণী ত্রিভুজের অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য আমরা বের করব। আমাদের লম্ব আর ভূমি জানা আছে, আমরা এখান থেকে কি করতে পারবো বলো তো? অতিভুজের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবো না? আসো বের করে ফেলি। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারবো ত্রিভুজ এ বি ডি এ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারবো? যে অতিভুজের নাম আমরা দেখো, এটা অতিভুজ, আবার চতুর্ভুজ কর্ণ, চতুর্ভুজের কর্ণকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাই এখানে লিখতে পারবো অতিভুজ স্কয়ার, মানে ডি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা লিখতে পারি। তাহলে ডি স্কয়ারের মান, ডি এর মান কত? রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা কিসের মান বলো তো? এটা হচ্ছে আমাদের, এটা কিসের মান? এটা হচ্ছে আমাদের এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তার মানে এখানে তিনটা জিনিস শিখলাম। আসো আমি সুন্দর করে নোট করে দিই। ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা যেই ক্ষেত্রফল লিখছে এটা আয়তক্ষেত্রের জন্য, এটা হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা দৈর্ঘ্যকে এখন থেকে কি দ্বারা প্রকাশ করব? এই ক্ষেত্রে আর কি দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করব, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। ওকে, আসো তারপরে আমরা শিখলাম পরিসীমা। পরিসীমা, পরিসীমা সমান কি শিখছি? 2 ইন্টু এ যোগ বি। আবার আমরা শিখলাম কর্ণ, কর্ণ যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করতেছি, ডি সমান আমরা শিখলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। এই জিনিসটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই।
এতটুকুই ছিল আমাদের আয়তক্ষেত্র সম্পর্কে। দেখো এটুকু বই কিন্তু সুন্দরভাবে লেখা আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখান থেকে দেখো এখানে কি কি নির্ণয় করছে, দেখো এখানে নির্ণয় করছে, এটা নির্ণয় করছে যে ক্ষেত্রফল, বুঝছো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তারপরে দেখো এখানে নির্ণয় করছে কর্ণ, মানে এখানে পরিসীমা নির্ণয় করছে, এখানে কি নির্ণয় করছে, পরিসীমা নির্ণয় করছে, আর এখানে নির্ণয় করছে কর্ণের দৈর্ঘ্য। এই তিনটা নির্ণয় করা আমি শিখাইছি না? তাহলে এখান থেকে একটু দেখলেই তোমরা বুঝতে পারবা। অবশ্যই লেখাটুকু পড়বা। তারপর আমরা বর্গ কিছুই না, আমরা আয়তক্ষেত্রের দেখেছি যে দুইটা দৈর্ঘ্য ছিল। ওই যে আয়তক্ষেত্র এরকম ছিল না, এরকম ছিল। এখন এটাকে যদি আমরা এরকম করে দিই, যে মনে করো এই কি করে দিচ্ছি, কিছুই করছি না, শুধুমাত্র এই দৈর্ঘ্যর প্রস্থকে কি করে দিব বলো তো, দৈর্ঘ্যর প্রস্থকে আমরা সমান করে দেব। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি ছিল, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি ছিল, আসো আমরা দেখি। এটা এ থাকলে এটা বি ছিল, আর এটা যেহেতু এ, এটা এ হতো, এটাও এটা এটা বি থাকার কারণে এটা বি হতো। কিন্তু এবার আমরা কি করব, দৈর্ঘ্য আর প্রস্থ সমান করে দেব। তার মানে এটা যদি এ হয়, এটাও এ হবে, এটা এ হবে, এটাও এ হবে। বুঝতে পেরেছো? আর কোনো চেঞ্জ আছে? আর কোনো চেঞ্জ কিন্তু নাই। তার মানে ওই আমরা এখানে যে যে সূত্রগুলো লিখছি না, এই যে এখানে এইসব সূত্রে বি এর জায়গায় শুধুমাত্র কি বসে যাবে, এ বসে যাবে, তাহলেই কিন্তু কাজ শেষ। আসো আমরা নির্ণয় করে ফেলি তাহলে ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারবো, ওই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যের মানও এ, প্রস্থের মানও এ, তাহলে এখানে হবে কি এ স্কয়ার, এবং একক কি বলতো, বর্গ একক। আশা করি ক্ষেত্রফলের একক জানো। দেখো এখানে দুইটা একক গুণ হচ্ছে, দুইটা একক গুণ হয়ে বর্গ একক হচ্ছে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আসো দেখি রেকর্ডিংটা চলছে কিনা। রেকর্ডিং যদি চলে আমরা আগাতে পারবো, নাহলে শুধু শুধু খাটনি হবে। আচ্ছা, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল গেল। এবার পরিসীমা, পরিসীমা আমরা কি বলেছিলাম, যেহেতু দেখো এখানে কিছুই করি নাই, এই একটা আয়তক্ষেত্র থেকে বর্গ পাওয়ার শর্ত হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা সমান করে দেব। এটাই হলো শর্ত। শর্ত করে দিলে দেখো এ সমান বি হওয়া মানে কি, সবগুলোকে আমরা এ দ্বারা লিখতে পারি, তাই তো। পরিসীমা কি, পরিসীমা মানে চার বাহুর যোগফল, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, চার বাহুর যোগফল। তাহলে এ যোগ এ যোগ এ যোগ এ, তাহলে এখান থেকে আসে হলো 4a। এটা এইভাবেও লেখা যায়। আবার মনে করো এই যে এখানে আমরা লিখছি না 2 × a + b, এই বি এর জায়গায় এ বসায় দাও, তাহলে কত হয়, এ যোগ এ মানে 2a, আর 2a এর সাথে 2 গুণ করলে 4a। বুঝতে পেরেছো? একই কথা। তাহলে পরিসীমা পেয়ে গেলাম, এবং আমরা এখন কি লিখবো, কর্ণ। এই বর্গের কর্ণ কোনটা হবে বলো তো, বর্গের কর্ণ হবে হচ্ছে যে এই যে এটা থেকে এটা। কর্ণ কিন্তু দুইটা, আমি একটা দিয়ে দেখাচ্ছি, আরেকটার মান তো বুঝতেই পারছো কি হবে। আচ্ছা, তাহলে কর্ণের মান কত হবে, আমরা তখন পেয়েছিলাম √a² + b²। এখন বি এর মানও তো এ, তাহলে √a² + a² হবে কত, √2a²। এখানে হবে কত, √2 আর a², এই যে এখানে a² এর দেখো রুট আর a² কেটে যাবে, তাহলে থাকবে কত, √2 × a, এবং এটা হবে একক, এটা হবে কি একক। আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো, তাই না? বুঝতে পারো নাই? বোঝার কথা, তাই না? এটা আমি খুব সুন্দরভাবে চেষ্টা করেছি এখানে লিখে দেওয়ার, তোমরা এতটুকু নোট করে নিবা। আসো এবার পরবর্তীতে যাই। পরবর্তীতে দেখো এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে সবগুলা দেখাই দিছে। প্রথম কাজ, এখানে ক্ষেত্রফল দেখাই দিছে, বাহুর স্কয়ার। বুঝতে পারছো? দেখো ক্ষেত্রফলটা কিন্তু এখানে হয়েছে কি a², এ হলো বাহুর দৈর্ঘ্য ছিল, তাহলে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। এখানে পরিসীমা দেখো 4a, আবার এখানে বর্গের দৈর্ঘ্য দেখো 2√2 × a। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তীতে যাই, সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এখন আমরা কি করব, একটা সামান্তরিক আঁকাবো। আসো একটা সামান্তরিক আঁকাই। একটা সামান্তরিক আমরা এই দেখো আঁকাইলাম। এটা একটা কি বলো তো, এটা একটা সামান্তরিক। আচ্ছা, সামান্তরিকের পরে আমরা এখন কি করব, শীর্ষগুলা দিয়ে দেব। একটা শীর্ষ, দুইটা শীর্ষ, তিনটা শীর্ষ, চারটা শীর্ষ। আচ্ছা, এবার সামান্তরিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা তো একটা সামান্তরিক, এটা নিয়ে কোনো ডাউট নাই। কেন সামান্তরিক? কারণ এই বাহু আর এই বাহু কি বলতো
সমান এবং সমান্তরাল, এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল। এখন আমাদের এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের দুই টাইপের ইনফরমেশন দেওয়া থাকতে পারে। কোন দুই টাইপের ইনফরমেশন দেওয়া থাকতে পারে? দেখো এখানে আমি সুন্দর করে লিখেছি যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের যে দুই টাইপের ইনফরমেশন দেওয়া থাকতে পারে, প্রথমত ভূমি এবং উচ্চতার মান দেওয়া থাকতে পারে, এবং দ্বিতীয়ত একটি কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে। তাহলে ভূমি এবং উচ্চতার মান দেওয়া থাকলে কি হয় আসো আমরা প্রথমে দেখব, তারপরে দ্বিতীয়ত যে বড় লেখাটা আছে যেটা দেখে আমরা অনেকে ভয় পাই সেটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে প্রথমটা আগে দেখে ফেলি। তাহলে প্রথমটা কি, যে ভূমি এবং উচ্চতার মান দেওয়া আছে। মনে করো তাহলে একটা সামান্তরিক আমরা আঁকাইলাম, একটা সামান্তরিক আঁকাইলাম, এবং এই সামান্তরিকের এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ঠিক আছে, এবার আমাদের বলছে ভূমি, তাহলে এই সামান্তরিকের ভূমি কোনটা? এটা ভূমির দৈর্ঘ্যকে ধরো, ভূমিকে আমরা ইংরেজিতে বলি বেজ, তাই এটাকে ভূমিকে ইংরেজিতে কি বলি বলো তো? বেজ। তাই এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। ক্লিয়ার? এটা হলো ভূমি। এবং উচ্চতা কি? উচ্চতা হলো ভূমি থেকে লম্ব দূরত্ব। ভূমি থেকে কোনো একটা বিন্দু থেকে লম্ব দূরত্ব আঁকাবো, তার মানে এখান থেকে ঠিক এখানে কি আঁকাবো বলো তো? একটা লম্ব আঁকাবো। এটাই আমাদের কি হবে বলো তো? উচ্চতা হবে। বুঝতে পেরেছো? তাহলে এই ভূমি এবং উচ্চতা, উচ্চতার ইংরেজি হচ্ছে হাইট, সেজন্য এটাকে আমরা এইচ দ্বারা লিখি। এটাকে আমরা ইংরেজিতে কি বলি? হাইট বলি। এইচ ই আই জি এইচ টি, ইংরেজিতে হাইট, তাই এটাকে আমরা এইচ দ্বারা লিখি। বুঝতে পেরেছো? এবার আসো, এবার আসো, এবার আমরা যেটা করব, যে আমরা দেখব যে ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে আমরা কিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। বুঝতে পেরেছো? চলো আমরা সেটা দেখি। এবার এই যে এখানে একটা ছোট দেখে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না? এই যে এখানে একটা ছোট দেখে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এরকম একটা ছোট দেখে সমকোণী ত্রিভুজ কিন্তু এখানে তৈরি হয়েছে। তুমি কি দেখতে পাচ্ছ? এরকম একটা সমকোণী ত্রিভুজ কিন্তু এখানে তৈরি হয়েছে, বুঝছো? হয় নাই? এরকম একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এখন এই অংশটাকে মনে করো কাটলাম, কেটে এখান থেকে সরাসরি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে বসাই দিলাম। তাহলে এই অংশটা কি আর এখানে আছে বলো? এই অংশটা কিন্তু আর, এই যে এই অংশটা কিন্তু আর এখানে না, এই অংশ কেটে এখানে চলে আসছে। তার মানে এই অংশকে বাদ দিয়ে চিন্তা করলে এটা একটা কি হয়ে গেছে? আয়ত হয়ে গেছে না? আর যেহেতু এই অংশটাকে কেটে এখানে নিয়ে আসছি, এটা একটা আয়ত হয়েছে। আর আয়তের ক্ষেত্রফল কত জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে অতএব আমরা ক্ষেত্রফল সমান লিখতে পারবো, অতএব ক্ষেত্রফল সমান করে লিখতে পারবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য কত? বেজ, ভূমি, বেজ মানে বি এর মান ইন্টু প্রস্থর মান কত? হাইট এইচ। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি ক্ষেত্রফল হবে কত বলো তো? ভূমি ইন্টু উচ্চতা। যদি ভূমি আর উচ্চতার মান দেওয়া থাকে তাহলে তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু উচ্চতা। বুঝতে পেরেছো? তার মানে এই জিনিসটাকে কেটে শুধুমাত্র এখানে নিয়ে আসবো, নিয়ে আসলে দেখবে এটা একটা কি হয়ে গেছে, এটা একটা কি হয়ে গেছে, এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই জিনিসটাকে আমি মুছে দিই, হ্যাঁ, কারণ এই জিনিসটা তো এখানে ছিল না, আমি বোঝানোর সুবিধার্থে নিয়ে আসছি। তার মানে ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল হবে কত? ভূমি ইন্টু উচ্চতা। এবং এই ক্ষেত্রে আমাদের যদি পরিসীমা নির্ণয় করতে বলে 4 বাহু যোগ করে দেব, ঠিক আছে? আর আমাদের যদি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বললে এখানে এই কোণের মানটা তোমাকে দিয়ে দিবে। যদি সামনে কখনো আসে আমি তোমাকে দেখাবো এখান থেকে কিভাবে কর্ণের দৈর্ঘ্য বের করতে হয়। বুঝছো? ক্লিয়ার? এখানে দেখো, বইয়ে দেখো এই জিনিসটাকে এইভাবে প্রমাণ করছে। এখানে এরা আমি এখানে এই যে এই অংশটাকে কেটে ওইদিকে নিয়ে যাই আয়তক্ষেত্র দিয়ে প্রমাণ করছে, আর এরা ত্রিভুজ দিয়ে প্রমাণ করছে। ত্রিভুজ দিয়ে কীভাবে প্রমাণ করছে? ওই যে একটা চতুর্ভুজের দুইটা শীর্ষ যোগ করলে, বিপরীত শীর্ষ যোগ করলে কর্ণ পাওয়া যায়। তার ওই কর্ণটা চতুর্ভুজকে দুইটা সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রে এটা ভূমি আর এটা কি? উচ্চতা। তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে দুইটা ত্রিভুজ সমান, তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমরা কি পাবো? টোটাল এই সামান্তরিকের ক্ষেত্রফলটা পাবো। সেজন্য কি দেখো, দুইটা সমান তো, তাই 2 ইন্টু হাফ বি ইন্টু এইচ, এখান থেকে বি এইচ পেয়েছে। তার মানে আমি আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো, তাই না? এটা কি করছো? বুঝতে পেরেছো না? তো চলো আমরা পরবর্তীতে যাই। এবার সামান্তরিকের ক্ষেত্রফল যখন একটি কর্ণ এবং ওই কর্ণ থেকে বিপরীত শীর্ষের
বিপরীত দেখো ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকবে, তখন কীরকম হবে? কথাটা কঠিন লাগতেছে না? আসো আমরা এটাকে সহজ করে দেব, কোনো সমস্যা নাই, আমরা এটাকে কি করব, সহজ করে দেব। আসো দেখো, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ। এই শীর্ষের নাম এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এটা ডি দিলাম। যে কোনো একটা কর্ণ নিবা, বি আর ডি যোগ করলে একটা কর্ণ পাবো, এ আর সি যোগ করলে একটা কর্ণ পাবো। যে কোনো একটা কর্ণ নিয়ে নাও। মনে করো আমি নিলাম হচ্ছে এই কর্ণ এবং এই কর্ণ, এ আর সি নিয়েছি, ঠিক আছে, এ আর সি নিয়েছি। আচ্ছা, এবার কি বলছে, ওই কর্ণের বিপরীত কৌণিক শীর্ষ, এই কর্ণের বিপরীত কৌণিক শীর্ষ কোনটা হতে পারে? বি হতে পারে, ডিও হতে পারে, যে কোনো একটা। তাহলে আমরা বি নিয়ে কাজ করব না ডি নিয়ে কাজ করব? তোমরা বলো কোনটা নিয়ে কাজ করব? মনে করো বি নিয়ে কাজ করব, তার মানে আমরা এই শীর্ষটা নিয়ে কাজ করব। তার মানে বলছে ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এখন আমরা কি করব, এখান থেকে এরপরে একটা কি আঁকাবো, লম্ব আঁকাবো। এরপরে কি আঁকাবো? এরপরে লম্ব আঁকাবো। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা এখানে একটা লম্ব আঁকাইছি না? কর্ণের দৈর্ঘ্যকে আমরা তো ডি দ্বারা প্রকাশ করি, আর লম্বকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তো আগেই বলেছি যে কর্ণ ওই চতুর্ভুজকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। তার মানে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল আর এই ত্রিভুজের যে ক্ষেত্রফল দুটো সমান হবে। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে একে 2 দ্বারা গুণ করে দিলে আমরা টোটাল এই সমান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব আমরা এখানে লিখতে পারবো ওই এ বি সি ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা কত হবে বলো তো? ওই দেখো হাফ, আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি। ভূমির মান কত? ডি। আর উচ্চতার মান কত দেখো তো? এটা লম্ব না এখানে, তার মানে উচ্চতার মান হচ্ছে এইচ। অতএব আমরা এখন এই চতুর্ভুজ ক্ষেত্র এ বি সি ডি, যেটা একটা সামান্তরিক, তার ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারবো। ক্ষেত্রফল হবে এটার কি বলতো, দ্বিগুণ। তাহলে 2 ইন্টু হাফ ইন্টু ডি ইন্টু এইচ। তাহলে এখান থেকে কী হতে পারে, এটা আর এটা কাটা, তাহলে এখানে হবে ডি ইন্টু এইচ। আর এটার একক কী হবে বলো তো? বর্গ একক। বুঝতে পেরেছো? তার মানে ওই আর কি, কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল হচ্ছে ডি ইন্টু এইচ। এবং এটাই দেখো এখানে সুন্দর করে লেখা আছে, আসুক দেখতে পাবা। দেখো এখানে সুন্দর করে লেখা আছে যে ওই ক্ষেত্রফল হবে 2 ইন্টু হাফ ইন্টু ডি ইন্টু এইচ। এটাই আর কি প্রমাণ করে লেখা আছে। বুঝতে পেরেছো? তো চলো আমরা পরবর্তীতে যাই। আমি আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পারছো। আর নেক্সটে যখন আমরা ম্যাথগুলো শুরু করব তখন সূত্রগুলো আরেকবার রিভিউ করে দেবো। এখন তো আমরা প্রমাণ সহ দেখতেছি। রম্বসের ক্ষেত্রফলও কোনো ব্যাপার না। রম্বসের ক্ষেত্রফল কখন নির্ণয় করতে বলবো জানো? তোমাকে দুইটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিবে, দুইটি কর্ণের দৈর্ঘ্য দেয়া থাকবে, দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে। ওখান থেকে তোমাকে কি বলবে বলো তো? রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে। তো কিভাবে নির্ণয় করব আসো দেখি। একটা রম্বস আঁকেই ফেলবো। রম্বস কাকে বলে আমরা জানি যে 4টা বাহু সমান হবে আর বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, এই তো। তাহলে মনে করো এটা একটা কি বলো তো? রম্বস। এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ। এই বাহুর দৈর্ঘ্য এ হলে এটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য এ। কিন্তু এখানে আমাদের এ লাগবে না, আমাদের কর্ণের দৈর্ঘ্য নিয়ে কাজ করতে হবে, বুঝছো? তাহলে এটা যদি এ শীর্ষ হয়, এটা বি শীর্ষ, এটা সি শীর্ষ, এটা ডি শীর্ষ। এখন আমরা কি করব, দুটা কর্ণ আঁকায় ফেলবো। মনে করো এ একটা কর্ণ, কর্ণটা সমান হয় নাই, মনে করো এর একটা কর্ণ, আর মনে করো এটা একটা কর্ণ। বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে মনে করো এই কর্ণের যে দৈর্ঘ্য, এই কর্ণের যে দৈর্ঘ্য সেটাকে আমরা নাম দিলাম D1, আর এই কর্ণের যে দৈর্ঘ্য সেটাকে আমরা নাম দিলাম D2। আর রম্বসের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি কোণে সমদ্বিখণ্ডিত করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কথাটা জরুরি একটা কথা, এই কথাটা তোমরা মনে রাখো। আসলে এই কথাটার আমরা প্রয়োগ করি। তাহলে তার মানে অর্থ কি? এর অর্থ হচ্ছে এখানে যে কোণ তৈরি হবে না, এখানে 4টা কোণ তৈরি হয়েছে, এই 4টা কোণই কি বলতো? সমকোণ। এই 4টা কোণ সমকোণ। এবং এই যে বিন্দুটা এসি,
এসি এর মধ্যবিন্দু এটা, তার মানে এ থেকে এই বিন্দুর নাম ধরো দিলাম ও, এ থেকে ও এর দূরত্ব আর ও থেকে সি এর দূরত্ব সমান হবে। তো টোটালটুকু যদি D1 হয় তাহলে এতটুকু অর্ধেক, তার মানে D1/2, তাহলে এতটুকুর দৈর্ঘ্য হবে D1/2, এতটুকুর দৈর্ঘ্য কত হবে D1/2। আর একইভাবে এই যে বিডিকে আমরা ধরেছি D2, আর এটা হচ্ছে বিডি এর মধ্যবিন্দু, তার মানে এতটুকু অর্ধেক, এতটুকু অর্ধেক, তাহলে এটুকু কি হবে বলো তো D2/2, আর এতটুকু কি হবে বলো তো D2/2। এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ হয়েছে, দেখো তো এখানে 4টা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না। এ একটা, নাম লিখে দিই, আসো আসো নাম লিখে দিই। দেখো এ একটা, এ একটা, এ একটা, আর এ একটা, এখানে 4টা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না। তাহলে আসো এই 4টা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই তো আমরা টোটাল রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই না? তো সেটাই করি, আসো আমরা 4টা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করব। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করব, টোটাল ক্ষেত্রফল পেয়ে যাব। তো যোগ করে দিই। প্রথম কথা, 1 নম্বরের ক্ষেত্রে 1 নম্বর ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, একের ক্ষেত্রফল কত হবে দেখো তো, হাফ। ভূমির মান কত D1/2, উচ্চতার মান কত D2/2। তোমরা যদি 2 নম্বরেরটা নির্ণয় করো দেখবে এটাই পাবা, ক্ষেত্রফল পাবা হচ্ছে হাফ, এখানে পাবা D1/2। কোনো সময় মনে করো এটা ভূমি হবে, এটা উচ্চতা হবে, কোনো সময় এটা উচ্চতা হবে, এটা ভূমি হবে, এই পার্থক্য, কিন্তু গুণ করলে তো সেম জিনিসই পাবা। 3 নম্বরের ক্ষেত্রে যদি তুমি গুণ করো তাহলে ক্ষেত্রফল একই জিনিস পাবা, তোমরা করে দেখবা, ঠিক আছে? একই জিনিস পাবা D1/2, আর এখানে হবে D2/2। আর 4 নম্বরের ক্ষেত্রে একই জিনিস হবে, ক্ষেত্রফল হাফ ইন্টু D1/2, আর এখানে হবে D2/2। এখন এখন যদি আমরা এগুলো যোগ করে দিই, কি করব বলো তো, এগুলোকে আমরা যোগ করে দিব। যদি যোগ করে দিই তাহলে কি পাবো, রম্বসের ক্ষেত্রফল পাবো নিশ্চয়ই। রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল কি হবে দেখো তো, 4টা একই জিনিস যোগ করতেছি, তাহলে 4টা এটা পাবো। 4টা আম যদি যোগ করি তাহলে 4টা আম হবে, তাহলে 4টা এই জিনিস যোগ করলে 4টা এই জিনিস হবে, তাহলে 4 ইন্টু হাফ ইন্টু D1/2, আর এখানে হবে কি বলো তো D2/2। সরি কি লিখলাম, D2/2 হবে, এখানে 2। তাহলে এবার কাটাকাটি করো, এখান থেকে 2 আর 2 গুণ করলে 4, তাহলে আর 4 আর 4 কাটা যায়, তাহলে মানে এই দুইটা 2 আর একটা 2 কাটা যায়, তাহলে এখানে থাকলো কত বলো তো, হাফ ইন্টু D1 ইন্টু D2। এই হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তাহলে রম্বসের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, বাংলাটা লিখে নিবা, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আশা করি বুঝাতে পেরেছি। 5 নম্বর এইটা এখানে প্রমাণ করা আছে, সুন্দর করে একটু দেখে নিও। ওকে, আসো 5 নম্বরটা প্রমাণ করে দিই, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আগে আমি লিখে দিই, তারপরে লিখে দেবো। ওকে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আসলে লিখে দিই। এটা ট্রাপিজিয়াম আঁকাইলাম মনে করো, এটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের এটা একটা শীর্ষ এ, এটা একটা শীর্ষ বি, এটা একটা শীর্ষ সি, এটা একটা শীর্ষ কি বলতো ডি। ওকে, ট্রাপিজিয়ামের মনে করো এই বাহু আর এই বাহু কি সমান্তরাল দেখা যাচ্ছে, মনে করো এই সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এ, এই সমান্তরাল বাহুর দৈর্ঘ্য বি। আর এখান থেকে এখানে একটা লম্ব হবে, মানে উচ্চতা, আমাদের উচ্চতা তো দরকার, যে কোনো কাজের জন্য আমাদের কি দরকার হয়, উচ্চতা দরকার হয় না? তাই উচ্চতার দৈর্ঘ্য মনে করো আমরা ধরলাম হচ্ছে এইচ। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল সমান যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, এটা হবে ক্ষেত্রফল। এটা আমি প্রমাণ করে এখনই দেখাবো। তো এটা অনুযায়ী যদি আমি লিখি তাহলে কি হবে, সমান্তরাল বাহুদ্বয় এ আর বি এর যোগফল, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এইচ। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ক্ষেত্রফল। এটার প্রমাণটা কিভাবে করব, আসলে আমরা প্রমাণ করি। আমরা ট্রাপিজিয়াম কাকে চিনি বলো তো, যে যার একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, যার একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। তা আসলে এরকম একটা ট্রাপিজিয়াম আমরা আঁকাই ফেলি। মনে করো একটা বাহু, একটা বাহু,
এ একটা বাহু, এ একটা বাহু, বুঝতে পারছো? এটা একটা কি ট্রাপিজিয়াম, কারণ কি বলতো, এই বাহু, মনে করো এটা এ বি, আর এই বাহু এটা মনে করো সিডি, এই দুইটা বাহু সমান্তরাল, তাহলে এখানে এ বি সমান্তরাল সিডি হওয়ার কারণে এটা একটা কি বলতো, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এর ক্ষেত্রফল কত। আমরা ধরে নিলাম যে এই সিডি বাহুর দৈর্ঘ্য এ আর এটা বাহুর দৈর্ঘ্য কি বলতো, বি, এবং এবং এখানে যে লম্ব, এখান থেকে এটা একটা লম্ব টানলাম না, যে লম্বের দৈর্ঘ্যটাও আমরা ধরে নিব প্রমাণের সুবিধার্থে আর কি। আসলে ধরে নিই, এই লম্বের দৈর্ঘ্যটা মনে করো আমরা ধরে নিলাম এইচ। তাহলে দেখো তো, এখানে এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সরি আলহামদুলিল্লাহ, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি, তাহলে আমরা টোটাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাবো না? তাহলে দেখো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে বি, প্রস্থ হচ্ছে এইচ, তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো বি ইন্টু এইচ। আর এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এই ভূমির দৈর্ঘ্য এখান থেকে এতটুকু কত হবে বলো তো, টোটালটুকু হচ্ছে এ, মানে এই ডি থেকে সি পর্যন্ত এ, আর এতটুকু বি, তার মানে এতটুকু হবে কত, এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি, ভূমির মানে হচ্ছে এ মাইনাস বি, টোটালটুকু এ আর এতটুকু বি, তার মানে এই এতটুকু থেকে এতটুকু তো এটা, তাহলে এতটুকু দৈর্ঘ্য বি, এই বি থেকে এ থেকে বি বাদ দিলেই তো এই এটা পাবো, তো তাই এ মাইনাস বি। আর উচ্চতার মান কত বলো তো, এইচ, বুঝতে পেরেছো? তাহলে এখানে এটা যদি আমরা গুণ করে দিব, তাহলে এটা দুইটা যোগ করে দিলে আমরা কি পাবো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাবো। অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কত হবে বলো তো, হাফ, প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলটা যোগ করে ফেলেও এ মাইনাস বি ইন্টু এইচ, আর এখানে হবে কি বলতো, যোগ করতে হবে, যোগ বি ইন্টু এইচ। ওকে, আসো গুণ করে ফেলি, হাফ এ এইচ, আর এখানে মাইনাস হাফ বি এইচ, আর এখানে কি আছে বলো তো, প্লাস বি এইচ। আচ্ছা, এখানে হাফ এ এইচ থাক, আর এখানে দেখো তো মাইনাস প্লাস বি এইচ আছে না, তাহলে মনে করো আমরা কমন নিব, প্লাস বি এইচ যদি কমন নিই, তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস হাফ, এটাকে সামনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কি করলাম, বিএইচ কমন নিলাম, তাহলে থাকলো কত, ওয়ান মাইনাস এই যে মাইনাস হাফ, এটা এখানে থেকে গেল। এবার এখান থেকে কি লেখা যায় বলো তো, হাফ এ এইচ, এখানে হবে হাফ বি বি এইচ। ঠিক আছে, এই যে এই এক থেকে হাফ বাদ দিলে আরও হাফ থাকে, তো এই হাফটা বি এইচ এর আগে লিখে দিলাম, এখান থেকে হাফ কমন নিলে কত আসে, এ প্লাস বি ইন্টু এইচ, এটাই আসে। এইচ কমন নিলাম, হাফ কমন নিলাম, মাঝে থেকে গেল এ প্লাস বি। তো তোমার যদি প্রমাণটা কঠিন লাগে দরকার নাই, তুমি শুধু মনে রাখবা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। আসো একবার রিভিউ করে দিই, দেখবা সহজ লেগে যাবে। আচ্ছা, প্রথমত আমরা আয়তের ক্ষেত্রফল দিয়ে শুরু করব, আসো শুরু করি। দেখো, ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কর্ণ হবে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শেষ। এবার আয়ত থেকে আমরা যখন দৈর্ঘ্য প্রস্থ সমান করে দেবো, সেটা বর্গ হয়ে যাবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, পরিসীমা হবে হলো 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 4a, আর কর্ণ হবে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? আচ্ছা, এবার বর্গক্ষেত্রের পরে আসছে হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল দুইভাবে বের করা যায়, ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে ভূমি আর উচ্চতা গুণ করলে পেয়ে যাবা, আর কর্ণের দৈর্ঘ্য ইন্টু ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকলে দুটা গুণ করলে পেয়ে যাবা। এটা সহজ, যে যা দেওয়া থাকবে সেই দুটা গুণ করে দিলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব, বুঝছো? আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফলের পরে আসতে হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রফল। রম্বসের যদি দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন ক্ষেত্রফল হবে হাফ ইন্টু d1 ইন্টু d2, মানে দুইটা কর্ণের দৈর্ঘ্যের গুণফল ইন্টু হাফ, বুঝতে পেরেছো? আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। কাজ শেষ। এতটুকু কাজ করতে পারলেই মনে করো আমাদের চতুর্ভুজের যে 5 টাইপের সূত্র ছিল শেষ। আর এটা নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে কি শুরু করবো বলো তো? আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করতে পারবো হচ্ছে আমাদের ওই আর কি উদাহরণের ম্যাথগুলো। ঠিক আছে, তো অনেক কষ্ট হয়েছে আমার, ভালো থাইকো, দোয়া করো আমার জন্য, নেক্সট ক্লাস থেকে যেন সুস্থ হয়ে ক্লাস নিতে পারি। তো টিল দেন, আসসালামু আলাইকুম, ভালো থেকো তোমরা।